লাশে রক্তে রাজপথ একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। সমস্ত জনপদ থেমে গিয়েছিল, মানুষ অস্থির হয়ে গিয়েছিল। বাচ্চারা বাসার ভিতরে থাকার পরও বাচ্চাদের মাথায় গুলি লেগেছিল, বাচ্চারা ছাদে গেছে তাদের গুলি লেগেছিল, রিস্কাওয়ালা রিস্কা নিয়ে নেমেছে গুলি করেছিল। রাজপথ সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে গিয়েছিল। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে এখন আমাদের দেশের সবচেয়ে যে বড় কোশ্চেনটি এসেছে সেটা হচ্ছে যে নির্দলীয় এই যে সরকার আছে, তত্ত্বাবধায়ক সরকার, সে সরকারকে আসলে কতদিন থাকবে। এইখানে আপনার এই কতদিন থাকবে তার কিন্তু মেয়াদ কোনোভাবেই এখন পর্যন্ত কেউ বলতে পারেনি অথবা নির্দিষ্ট করা হয়নি। ঠিক কতদিন থাকবে এই কোশ্চেন যারাই করতেছে সেখানে একটি উত্তরই আসতেছে, সেটা হচ্ছে গত 15টি বছর আওয়ামী সরকার থাকাকালীন যে অবিচার করেছে সমস্ত রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে এবং রাষ্ট্রের যতগুলো বাহিনী আছে সবগুলো বাহিনীর ভিতরে সে যে পরিমাণ দলীয়করণ করেছে, সে সব কিছু ঠিকঠাক না করে তার পরবর্তী স্টেপে যাওয়ার কোনো সুযোগ নেই। তো সেক্ষেত্রে এই যে 15 বছর পর্যন্ত বসে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর ভিতরে দলীয়করণ করা, ব্যক্তি প্রতিষ্ঠান দলীয় তা তো আছেই, এবং রাষ্ট্রীয় প্রতিষ্ঠান থেকে শুরু করে সমাজের যত অর্গানাইজেশন, সমিতি, ক্লাব সব কিছুই বলতে গেলে শুধুমাত্র একটি দল কেন্দ্রিক ছিল। ওই দলের মানুষগুলো ছিল এমনকি যা শিক্ষা প্রতিষ্ঠানগুলো রয়েছে সেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোও মূলত তাদের দলীয় মানুষদের হাতে চলে গিয়েছিল। শুধু শিক্ষা প্রতিষ্ঠানই নয়, ইভেন সকল ধর্মীয় প্রতিষ্ঠান, মাদ্রাসা, মসজিদ, তারপর মন্দির, এই যত প্রতিষ্ঠান আছে সব কিছুই মূলত একটি দল কেন্দ্রিক চলতেছিল। সেই জায়গায় সকল বিরোধী দল সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছিল। সবাই কিন্তু কথা বলতেছিল ঠিক আছে, কিন্তু কোনো অবস্থাতেই সরকারের এই দুর্বৃত্তপনা এবং ভোটহীন যে একটি সমাজ সে প্রতিষ্ঠা করেছিল তার কোনো কিছুতেই কোনো কিছু প্রভাব ফেলতেছিল না। শুধুমাত্র সরকার আগাচ্ছিল এবং বিরোধী দলগুলো একের পর এক মামলা মোকদ্দমার শিকার হচ্ছিল এবং তারা সরাসরিভাবেই ফেল করেছিল। এমন একটি সময়েই কিন্তু মূলত দেশের ছাত্ররা যখন এগিয়ে আসে সেই মুহূর্তেও আসলে কেউ কল্পনা করেনি যে এরকম কিছু একটা হবে, এবং তারা এগিয়ে আসার পরেও রাজনৈতিক দলগুলো সরাসরি কিন্তু তাদেরকে সাপোর্ট দিতে অনেকটা ভয় করেছে, আমরা যেটা সরাসরি দেখেছি। এরপরে রাজনৈতিক দলগুলো যখন বুঝলো ছাত্ররা আসলে অদম্য, অপ্রতিরোধ্য, তারা গুলির সামনে বুক চিতিয়ে দেয়, তারা পুলিশ মারে, একজন মারে আরেকজন গিয়ে পিঠ দিয়ে দেয়, সেখানে কোনো অবস্থাতেই তারা আসলে রাস্তা থেকে সরতেছে না। এমন সময় তারা মনে করে যে সম্ভবত এই সরকারকে সরানো যাবে এবং তারা আসলে সহমত বা সহমর্মিতা প্রদর্শন করতেছিল এইভাবে। এবং সরকার কিন্তু একের পর এক লাশ ফেলতেছিল, রক্ত ফেলতেছিল। লাশে রক্তে রাজপথ একদম স্তব্ধ হয়ে গিয়েছিল। সমস্ত জনপদ থেমে গিয়েছিল, মানুষ অস্থির হয়ে গিয়েছিল। বাচ্চারা বাসার ভিতরে থাকার পরও বাচ্চাদের মাথায় গুলি লেগেছিল, বাচ্চারা ছাদে গেছে তাদের গুলি লেগেছিল, রিস্কাওয়ালা রিস্কা নিয়ে নেমেছে গুলি করেছিল। রাজপথ সম্পূর্ণরূপে স্তব্ধ হয়ে গিয়েছিল। কিন্তু কোনো অবস্থাতেই ওই সময়টা তো মানুষ ভাবতে পারেনি এই দানবকে আসলে সরানো যাবে। এরপরে পুলিশ একটু ক্ষান্ত হলো, কারফিউ আসলো, সেনাবাহিনী আসলো। সেনাবাহিনী আসার পরে একটু থেমেছিল, তার পরবর্তীতে কিন্তু আবার ছাত্র জনতা রাজপথে নেমে আসলো এবং তারপরে সম্ভব সেনাবাহিনীও দেখলো যে এইটা সম্ভব না। যদি এটাকে সম্ভব করতে হয় সেক্ষেত্রে মানুষের উপরে ম্যাসাকার করে দিতে হবে, সম্ভবত সেটি একটি নিজ জনতার উপরেই হামলা, যুদ্ধের মতো হয়ে যাবে। কিন্তু শেষ পর্যন্ত কিন্তু শেখ হাসিনা ক্ষমতা এবং জোর জবরদস্তি দিয়ে থাকার চেষ্টা করেছিল, সেটা কিন্তু আমরা মিডিয়ায় দেখতে পেয়েছি। এমন একটি অবস্থায় সেনাবাহিনীর চাপে যেটি হলো সেটি হচ্ছে সরকার পদত্যাগ করছে। সরকার মানে সরকার প্রধান পদত্যাগ করেছে এবং রাষ্ট্রপতি সংসদ ভেঙে দিয়েছে এবং শুধুমাত্র সরকারি দলের প্রধান শেখ হাসিনা বাংলাদেশ থেকে চলে গেছে। আমি আরও একটা ভিডিওতে বলেছিলাম, সেটা হচ্ছে এই তার দেশ ছেড়ে চলে যাওয়াটা ওয়ান কাইন্ড অফ, সে সরকারে থাকাকালীন যেমন বিদেশে সফরে যেত ওরকমই,
তার সব কিছুই বলতে গেলে আছে। কিছু করাপ্টেড এবং কিছু দুর্নীতিবাজ মানুষগুলো হয়তো এখন সমাজে নাই বা কিছু ভীত আছে। আবার সরকার থাকাকালীন সময়েও এমন হয় যে কিছু মানুষ স্বার্থের জন্য সরকারের পাশে থাকে, সুতরাং তারাও সরে গেছে। তারপরেও সম্পূর্ণরূপে একটা জিনিস স্পষ্ট আমাদের মনে রাখতে হবে, এই সরকার শুধুমাত্র আওয়ামী লীগ ছিল না, এই সরকার মূলত ইন্ডিয়ার হয়ে এদেশে ছিল। এটা কিন্তু সকল জনতা সবাই জানতে পারতেছে। সুতরাং এমন একটা সময়ে আসলে এই বিশাল মেকানিজম, তাদের যে সেট আপ, সেই সেট আপকে গুছিয়ে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে সকল কিছুতে তারা যে পরিমাণ জঞ্জাল তৈরি করেছে, সব কিছু সে গুছিয়ে মোটামুটি একটা লেভেলে আনার পরেই মূলত একটি গণতান্ত্রিক নির্বাচন হলে সেখানে মানুষ তার সঠিক মতামত প্রকাশ করতে পারবে এবং তার পছন্দের মানুষ বা দলকে সরকারে নিয়ে আসতে পারবে বা সংসদে পাঠানোর একটি ব্যবস্থা করতে পারবে। যদি এটা না হয় সেক্ষেত্রে আবারও সেই একই দশা তৈরি হবে যেটি গত 15 বছরে হয়েছে। শুধুমাত্র উপর থেকে যা চেয়েছে তারাই সংসদে গিয়েছে এবং এই যাওয়ার কারণে যেটি আমাদের কী ভুগতে হয়েছে সেটা একদম স্পষ্ট। সেটা হচ্ছে প্রতিদিন আপনাকে বাজারে যাওয়ার সময় টেনশন করতে হতো, আপনার ছেলের লেখাপড়া নিয়ে টেনশন করতে হতো, আপনার কথা বলার জন্য ভাবতে হতো। আপনি আসলে যখনই একটা বিপদে পড়তেন তখনই আসলে যেখানে ডক্টর ইউনূস যেটি বলেছে সেটা হচ্ছে সরকার হবে মানুষের আস্থার জায়গা। মানুষ ভাববে আমার জন্য সরকার আছে, আমি সরকারের কাছে যাব কারণ সরকার আমাকে প্রোটেকশন করবে বা সে আমাকে উপকার করবে। ঠিক সেই জায়গাটা আসলে ছিল না। মানুষ থানায় যেতে ভয় পাইতো, মানুষ ইভেন আমাদের যে কোর্ট ব্যবস্থা সেখানে যাইতেও ভয় পাইতো। মানুষ একদম স্পষ্টভাবে ভাবতো যে আসলে এখানে কি হবে, সরকারি উকিল কেটা, সরকার যে তার কথা বোধহয় জজ সব শুনবে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গেছিলো। সেই জায়গা থেকে রিকভারি হয়ে এখানে যেহেতু সমস্ত বিরোধী দল ফেল করেছিল, সেই অবস্থায় আসলে এই মুহূর্তে আমাদের এই কোশ্চেন করাটাই অবান্তর যে এই সরকার কতদিন থাকবে। বরং আমাদের উচিত এই ডক্টর ইউনূসের নেতৃত্বে যে সরকারটা গঠিত হয়েছে, অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকারকে সাপোর্ট করা, এই সরকারকে সব কিছু দেখা দেন। তারাও যদি মেগা ভুল করতে থাকে তখন অবশ্যই সেখানে সমালোচনা করা এবং সেটা অব্যাহত থাকবে অবশ্যই। সুতরাং আপাতত এখন স্পষ্টভাবে এটা বলার কোনো সুযোগ নাই যে আসলে এই নির্দলীয় সরকারটা কতদিন থাকবে বা এই কোশ্চেনটা আমাদের করা উচিত। বরং আমরা নিজ নিজ জায়গা থেকে এই আওয়ামী দানবের যে জঞ্জাল তৈরি করে দিয়েছে সেই জঞ্জালকে শেষ করে দিয়ে আমাদের ছাত্র জনতার লাশ এবং রক্তের বিনিময়ে বাংলাদেশ যে এই নতুন স্বাধীনতার পথে হেঁটেছে, সবচেয়ে বড় বিষয় আমাদের মেধাবী ছেলেমেয়েরা রাজনীতি বিমুখ হয়ে গিয়েছিল। রাজনীতি মানেই ভাবা হয়েছিল যে এটা এক ধরনের শয়তান বা উচ্ছিষ্ট বা উচ্ছৃঙ্খল মানুষদের কাজ। সেই জায়গাটায় কিন্তু চেঞ্জ আসছে। সুতরাং আমাদের উচিত এই যে ছাত্র জনতার মহান ত্যাগ, সেই ত্যাগকে আসলে কিভাবে শক্ত করা যায়, কিভাবে এটাকে রক্ষা করা যায়, কিভাবে মানুষের দুয়ারে দুয়ারে আইনের শাসন প্রতিষ্ঠা করা যায়, কিভাবে গরিব মানুষদের অধিকারকে প্রতিষ্ঠা করা যায়, সবার ক্ষেত্রে সমতা আনা যায়, সেই কাজটা আসলে এখন শুরু করা উচিত। আপনি আপনার জায়গা থেকে যতটুকু পারেন, আমি আমার জায়গা থেকে যতটুকু পারি, আমি যদি না পারি যারা পারে তাদের সাথে যুক্ত হয়ে যান, তাদের সঙ্গী হয়ে যান। আর যদি নিজে পারেন নিজেই নেতৃত্ব দেন, কোনো সমস্যা নাই। কিন্তু আমরা সামনে আগাই ইনশাআল্লাহ। আমরা এই ডক্টর ইউনূসের যতটুকু পিছনের অতীত আছে সেই অতীত অনুযায়ী এতটুকু বলাই যায় তার কাছ থেকে এমন ভালো কিছু আসবে যেটা গত 50 বছরে আমরা পাইনি। সুতরাং সেই অপেক্ষায় থাকি আমরা এবং ছাত্র জনতার পাশে থাকি, নিজ নিজ কাজ করি। ইনশাআল্লাহ আমাদের বাংলাদেশটা বিগত 50 বছরের চেয়ে সবচেয়ে সুন্দর সময়ের জন্য সূচনা যাত্রা শুরু হয়েছে আশা করি, এবং এই আশা আমি অবশ্যই করব। তরুণদের পাশে আছি, সৃজনশীল মানুষদের পাশে আছি, মেধাবীদের পাশে আছি। দলীয় নৈরাজ্য, ব্যক্তি পূজা সব কিছুর বিরুদ্ধে অবশ্যই কথা বলবো, সাথে থাকবো। এদের বিরুদ্ধে যারা কথা বলে তাদের সাথে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।